নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি, কলমে রিমিতা কর। মৈত্রীর সাথে দেবস্মিতার বন্ধুত্বটা এতটাই আত্মিক ছিল যে ছোট থেকে একে অপরের সুখে দুঃখে বারবার পরিপূরক হয়ে উঠেছে। পরিস্থিতির শিকার হয়ে মৈত্রী হয়তো বহু বছর সম্পর্ক রাখতে পারেনি ঠিকই, কিন্তু তাদের বন্ধুত্বেও এতটুকু চির ধরেনি। এই যেমন দেবস্মিতা সুদূর মুম্বাইতে বসে এই মুহূর্তে মৈত্রীর কথা ভেবে একেবারে অস্থির হয়ে উঠেছিল। কে ভেবেছিল যে জীবন তাদের দুজনকে ঠিক এইভাবে মিলিয়ে দেবে। দেবস্মিতার এখন ভীষণ আফসোস হচ্ছে যে মৈত্রীর সাথে যোগাযোগটা যদি ছিন্ন না হতো, তাহলে হয়তো ইন্দ্রদার নিরুদ্দেশের সময় সে কিছু করতে পারত। কিন্তু আজ যখন ইন্দ্রদার সন্ধান পাওয়া গেল, তখন একটা কিছু করতেই হবে। যে অন্যায় মৈত্রীর ওপর হয়েছে তা মেনে নেওয়া যায় না। আসলে হয়তো জীবনের সব কিছুই সময়ের ওপর ভীষণভাবে নির্ভরশীল। সময় পেরিয়ে গেলে বহু আকাঙ্ক্ষিত বস্তুই তো মূল্যহীন হয়ে পড়ে। মুম্বাইয়ের ফ্ল্যাটে দুপুরে একা বসে দেবস্মিতার চোখ বন্ধ করে মৈত্রীর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর সাজাতে থাকে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ভাবতে থাকে কতগুলো ঝড় মৈত্রী একা সামলেছে। দুবার ডিপ্রেশনের থাবায় ক্ষতবিক্ষত হয়েছে। নিরুদ্দেশ হওয়া স্বামীকে ভুলতে হয়েছে। শ্বশুরবাড়ির দায়িত্ব সামলাতে হয়েছে। 2 বছরের মধ্যে বাধ্য হয়ে আবার বিয়েও করতে হয়েছে। তবু হয়তো তখন মেয়েকে মনের মতো মানুষ করার তাগিদে সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। কিন্তু এখন আবার যে ভয়াবহ ঝড় উঠতে চলেছে তা মৈত্রী সহ্য করতে পারবে তো? মেয়ে যদি ওকে ছেড়ে চিরতরে বাবার কাছে চলে যায়। দেবস্মিতা নিজের মনেই যেন আটকে উঠল। তারপরেই তার মনে হলো তবু সত্যিটা তো মৈত্রীর জানা দরকার। মৈত্রীকে সত্যিটা জানানো উচিত হবে কি হবে না, এই নিয়ে দেবস্মিতা যেন দোটানায় পড়ে গেল। পরে ঠিক করলো আজ অমিতের সাথে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিভাবে সব কুল বজায় থাকে তা ঠিক করতে হবে। যাই হোক, সন্ধ্যায় অমিত একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল। যারা গবেষণায় সৃষ্টির আনন্দে মেতে থাকে তাদের বাড়িতে ফেরার নির্দিষ্ট সময় থাকে না। সাংসারিক কাজে চিন্তায় ভাবনার সুযোগ থাকে না। দেবস্মিতা বিয়ে থেকে অমিতের এই জীবনের সাথে অভ্যস্ত হয়ে উঠেছে। প্রথম থেকে মেনে নিয়েছে তার স্বামী 10টা 5টা চাকরি করে না, তাই হাসি মুখে 2 ছেলেকে একা হাতে মানুষ করেছে। অমিতকে সে কোনোদিনই কোনো বিষয়ে মাথা ঘামাতে দেয়নি। তবে এটা ঠিক, কাজ হাতে না থাকলে অমিত পুরো সময় বাড়িতে থাকে, ছেলেদের সময় দেয়। এখন অবশ্য বড় ছেলে বাইরে রয়েছে আর ছোটটা পড়াশোনা নিয়ে ব্যস্ত। অমিত বাড়িতে ঢুকতেই দেবস্মিতা বলল, শুনছো, হাত মুখ ধুয়ে নাও, আমি কফি আনছি, তোমার সাথে জরুরি একটা পরামর্শ আছে। একরাশ বিস্ময় নিয়ে অমিত বলল, আমার সাথে? আমার সাথে কবে আর কি নিয়ে পরামর্শ করলে? সংসারে কী বা আমি জানি? এত বছর যখন জানলে না, তখন আর জেনে দরকার নেই। অন্য বিষয়ে কথা আছে। যাও না বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। অমিত মৃদু হেসে বাথরুমে ঢুকল। দেবস্মিতা দ্রুত কফি বসায়। মনের ভেতর তার অনেক জিজ্ঞাসা তোলপাড় করছে। দক্ষিণমুখী 10 তলার ব্যালকনিতে রাখা বেতের সোফায় অমিতের মুখোমুখি দেবস্মিতা বসল। সামনের ছোট্ট টেবিলে 2 কাপ কফি আর নানা রকম কুকিজ রাখল। অমিত আর দেবস্মিতার হাবভাব দেখে মনে মনে বেশ অবাক হচ্ছে। সে যে খুব উত্তেজিত তা সহজেই বুঝতে পারছে। অমিত হাসতে হাসতে বলল, এবার বলে ফেলো। বুঝতে পারছি তোমার আর তর্স হয়েছে না। শোনো, কাল তো তোমাকে মৈত্রীর সব কথা বললাম। তুমি ওর মেয়ের সাথেও কথা বললে। এখন তুমি আমাকে মৈত্রীর প্রথম স্বামী ইন্দ্রনাথের কথা একটু ডিটেলে বলো তো। আমাকে আগে একটু ভালো করে জেনে নিতে দাও, তারপর বলছি পরামর্শের কথা। অমিত উদাস চোখে দূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, ইন্দ্রনাথকে আমি প্রথম ইনস্টিটিউটে দেখি। শুনলাম স্কটল্যান্ডে 2 বছর রিসার্চ করে মাত্র 1 বছরের জন্য একটা স্পেশাল টাস্ক নিয়ে ও ইন্ডিয়া এসেছে। সেই সময় ওর সঙ্গে 2-3 বার কথাবার্তা হয়েছিল। ভীষণ ব্রিলিয়ান্ট আর ঝকঝকে ছেলে, একেবারে পরিষ্কার কনসেপ্ট। তবে ওই পর্যন্তই, তেমন বিশেষ কিছু আলাপ ছিল না। এত বড় ইনস্টিটিউটে কারোর সাথে বিশেষ দেখা সাক্ষাৎ হওয়ার উপায়ও নেই। তাছাড়া সবাই কাজ পাগল মানুষজন, আড্ডা মারার মানসিকতা কারণই নেই। যাই হোক, ইন্দ্রর কাজ যখন একদম শেষের দিকে, মানে পেপার পাবলিশ হয়ে গিয়েছে, এবার আবার স্কটল্যান্ডে ফেরার পালা।
এমন সময় একদিন শুনলাম ইন্দ্র নাকি নিরুদ্দেশ। সেই সময় ব্যাপারটা নিয়ে বেশ ঝড় উঠেছিল। তবে ইন্দ্রর কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল বলে ইনস্টিটিউটে কারোর কোনো অসুবিধা হয়নি। থানা পুলিশ হয়েছিল, পুলিশ অনেকেরই বয়ান নিয়েছিল। সেই সময় ইন্দ্রর বাবার সাথে আমার একবার কথা হয়েছিল। অসহায় বাবা ছেলের জন্য একেবারে ভেঙে পড়েছিলেন। তোমাকে বোধহয় বলেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে। বাঙালি বলে তোমাকেও কি পুলিশে জিজ্ঞাসাবাদ করেছিল? না না, আমাকে পুলিশ কিছু জিজ্ঞাসা করেনি, তবে ইনচার্জ জিজ্ঞেস করেছিল, কিন্তু তখন সত্যিই তেমনভাবে ওর সম্বন্ধে কিছু জানতাম না। শুধু জানতাম একমাত্র মেয়ের বয়স মাত্র 1 বছর। ওই মেয়েই হলো মেঘা, যে তোমাকে কাল ফোন করেছিল। তারপর কবে আবার ওরা খোঁজ পেলে? কত সালে আমি প্রথমবার লন্ডনে গেলাম তোর মনে আছে? 2014। লন্ডনের সেমিনারে ইন্দ্রনাথকে দেখে চমকে উঠেছিলাম। ও তখন সাউদার স্পটে নিয়ে রিসার্চ করছে। থরিয়াম নিয়ে একটার পর একটা বই লিখছে, বিজ্ঞান জগতে বেশ নাম ডাক হয়েছে। একদম নিজেকে বদলে ফেলেছে। তবে আমার সঙ্গে কথা বলল। আমি ইচ্ছে থাকলেও নিরুদ্দেশের প্রসঙ্গ তুলতে পারলাম না। তবে মেয়ে কেমন আছে জিজ্ঞাসা করেছিলাম। বলল ঠিক আছে। আমি তখন ভেবেছিলাম ফ্যামিলি নিয়ে বোধহয় ও দেশে আছে। এরপর এই বছরে কাজের সূত্রে ওকে বেশ কয়েকবার মেলও করেছি, একবার দুবার ফোনে রিসার্চ সংক্রান্ত কথাও হয়েছে। ব্যাস এই পর্যন্তই। এবার তুমি কি বলছিলে বলো? গভীরভাবে কি যেন ভেবে দেবস্মিতা বলল, ইন্দ্র দ্বিতীয়বার বিয়ে করেছে কিনা কিছু জানো? আর মেঘা যার ফটো পাঠিয়েছে ইনিই কি সেই ভদ্রলোক? এটা শিওর তো? ওরে বাবা, শিওর না হয়ে কি করে এত কথা বলছি? এখন বিবাহিতা কিনা সেটা জানি না, আমাদের কাজের কথার মধ্যে ব্যক্তিগত কথা বলার সুযোগ থাকে না। দেবস্মিতা কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা এখন কি ওকে একবার ফোন করা যায় না? এখন? তোমার কি মাথা খারাপ? কেন, ওখানে কটা বাজে? ভোর হবে? এই অধৈর্য ভাবটা তোমার গেল না? তাছাড়া কী জিজ্ঞেস করবে? বলবে তোমার মেয়ের সাথে আমার কথা হলো, তোমার মিসেস আমার মিসেসের স্কুলমেট, তুমি কেন এমন করলে, এইসব আর কি? বাহ, সুন্দর বলে। এখন ওখানে ভোর 6টা মানে 6:30 হবে। আর আমি 7 সকালে ফোন করে এইসব কথা জিজ্ঞেস করব। ইন্দ্রনাথ যেন আমার ছোটোবেলার বন্ধু। অত ভেবো না তো। একটা ভয়ানক স্বার্থপর মানুষ, যে নিজের বাবা মা স্ত্রী কন্যাকে রেখে স্বেচ্ছায় উধাও হয়ে যেতে পারে, তার সাথে আবার কিসের সৌজন্যতা? আমি তো মনে করি ও একটা ক্রিমিনাল, পুলিশে দেওয়া দরকার। তুমি বলতে না পারো, আমাকে দাও, আমি বলছি। অমিত লক্ষ্য করল যে দেবস্মিতার চোখ মুখ কেমন পাল্টে গেছে, রাগ ফুটে উঠেছে, ব্যাপারটা নিয়ে ভীষণ সিরিয়াস সে। অমিত মহা সমস্যা বলে বুঝতে পারছে আজ তাকে ফোন করতেই হবে। সে জানে কোনো অন্যায় দেবস্মিতা সহজে মেনে নিতে পারে না। আচ্ছা শোনো, ফোন যে করবে তাতে লাভটা কী হবে? মৈত্রী তো বিয়ে করে নিয়েছে, ফিরে তো যেতে পারবে না। তাহলে? আরে মৈত্রীর মেয়ে বাবার সাথে দেখা করতে চাইছে। আমি ভাবছি আর কিছু না হোক, মেয়ের ভবিষ্যতের জন্য অন্তত মোটা টাকা তো ওর কাছ থেকে আদায় করতে হবে। জানি মৈত্রী না বলবে, কিন্তু তা বললে তো হবে না। পুরুষ মানুষ মেয়ের জন্ম দিয়ে কেটে পড়বে, কোনো দায়িত্ব নেবে না, সেটা তো চলবে না। বলবো টাকা না দিলে ইন্টারনেটে ওর পুরো কীর্তি ছড়িয়ে দেবো, দেখবো কী করে বই লেখার প্রফেসরি করে। অমিত স্ত্রীর কথা অধৈর্য হয়ে উঠল। ওরে বাবা, সমস্যাটা কি তোমার? যাদের সমস্যা তাদের সাথে কথা না বলেই তুমি সব সিদ্ধান্ত নিয়ে নেবে? আচ্ছা ছেলে মানুষ তো, একটু শান্ত হও, মাথা ঠান্ডা করে ভাবো, পরে মৈত্রী তো তোমাকে দোষ দেবে। প্লিজ, তুমি বুঝবে না, মৈত্রী আমার শুধু বন্ধু নয়, ও আমার বোন। আমি কাল কথা বলে বুঝতে পেরেছি ওর দ্বিতীয় স্বামীর আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। ছোটোখাটো ব্যবসা করে, তারপর আবার তার নিজের মেয়ে আছে। এতদিন সে খুব কষ্ট করে মেঘার খরচ চালিয়ে এসেছে, আর আমি তাকে টানতে দেবো না। দেখো না ওই স্বার্থপর লোকটার কাছ থেকে কত টাকা আদায় করি। ওকে মেঘার পড়াশোনা আর বিয়ের পুরো ভার নিতে হবে, আর মৈত্রীকে এতগুলো বছরের ক্ষতিপূরণ দিতে হবে। তুমি ভাবতে পারো, ইন্দ্র যখন চলে গিয়েছিল তখন ওর মা ক্যান্সারের লাস্ট স্টেজে, ওর টাকায় মার চিকিৎসা চলছিল। কোনো মানুষ এই অবস্থায় চলে যেতে পারে? সবই তো বুঝলাম, কিন্তু কেন চলে গিয়েছিল সেটা তো এখনও জানো না। হতেও তো পারে যে যেতে বাধ্য হয়েছিল। সত্যি, তোমার মতো সরল মানুষ আমি দুটো দেখিনি। ইন্দ্রর বর্তমান অবস্থা জেনেও এই কথা বলছো? ও যদি সত্যিই বাধ্য হয়ে যেত তাহলে কি পরে মৈত্রীর খোঁজ করতো না? হয়তো করেছে, হয়তো জেনেছে মৈত্রী আবার বিয়ে করেছে, তাই আর যোগাযোগ করেনি। অনেক হয়েছে গো, এই বৈষয়িক বুদ্ধিতে তোমাকে আর গোয়েন্দাগিরি করতে হবে না। রাত হয়ে যাচ্ছে, ফোনটা লাগাও। এরপর হয়তো শয়তান লোকটা বাড়ি থেকে বেরিয়ে পড়বে, রাস্তায় ফোন ধরবে না, বা ধরলেও এত কথা হবে না।
অমিত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে পড়ল। জানো মিতা, তোমাকে বিয়ে করাটা আমার মস্ত বড় ভুল হয়েছে। বিয়েটা হলো বলে তোমার এত সম্ভাবনা সব অকালে নষ্ট হয়ে গেল। তুমি রাজনীতি করলে একেবারে তাক লাগানো বিরোধী নেত্রী হতে পারতে। শাসকের অন্যায়গুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে, কোনো অন্যায়ের সাথে আপোষ করতে না। আমাদের দেশে তোমার মতো রাজনীতিবিদের খুব দরকার। চোখ মুখ কুঁচকে রাগ দেখায় দেবস্মিতা। একদম ভালো হচ্ছে না, কিন্তু তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। আসলে ভয় পাচ্ছ, ভাবছো বেলা বাড়লে লোকটা কাজে বেরিয়ে যাবে, ফোনটা ধরবে না, ল্যাটা চুকে যাবে। কিন্তু তুমি তো আমাকে ভালো করেই চেনো। এখন ফোন না ধরলেও ফোন আমি করবই, ফোন না ধরলে মেল করব। যাবে কোথায় সে? এত বড় অন্যায় করে পার পেয়ে যাবে? তাছাড়া মৈত্রীর সামনে তার বাবার মুখোশটা খুলে দেওয়া দরকার। কি সাহস মেয়ের! মাকে লুকিয়ে মায়ের বন্ধুকে ফোন করে বাবার খোঁজ করছে। আসলে ওই বাবার মেয়ে তো কত আর ভালো হবে। যাই হোক, তুমি ফোনটা লাগাও তো, আমি জল খেয়ে আসছি। তোমার সাথে বকবক করে আমার গলা ব্যথা করছে। অমিত আর কী করে, বউয়ের রণংদেহী মূর্তি দেখে অগত্যা ইন্দ্রনাথের নাম্বার ডায়াল করলো। করতে করতে দেবস্মিতাকে ডাকলো। মিতা, তাড়াতাড়ি এসো, আমি বেশি কিছু বলতে পারবো না, যা বলার তুমিই বলবে। আসছি, ভয় নেই, তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি শুধু একটু কথা বলে আমাকে দাও। দেবস্মিতা দ্রুত পায়ে ব্যালকনিতে নিয়ে চলে আসে। অমিতের সামনে প্রকাশ করতে না পারলেও তার বুকের ধুকপুকানি কিন্তু ক্রমশ মাত্রা ছাড়া হয়ে উঠেছে। চোখের সামনে ভেসে উঠেছে শেষ দেখা মৈত্রীর কোণের সাজে পান পাতার মুখটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।